আপনি কিভাবে দেখছেন আজকের বাংলাদেশের এই ক্যাবিনেট? ভারতীয় স্পিকার এখানে এসেছেন গেস্ট হিসেবে, তিনি একটা চিঠি দিয়েছেন। চিঠিতে মোদি বলেছেন সপরিবারে তাদেরকে ভারতে আহ মেহমানদারির জন্য আর কি তারা অপেক্ষা করছে। হ্যাঁ, এটা ঘটনা স্পিকার দিয়েছেন এবং এটা তো বহুল প্রচারিত হয়ে গিয়েছে, সবাই জানে বাংলাদেশ ভারতের সর্বত্রই যে স্পিকার গিয়েছিলেন তিনি একটা। প্রাইম মিনিস্টার মোদি যেহেতু আজকে ব্যস্ত আছেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এবং আগামীকাল ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, সেই কারণে তিনি তার যা বলার বক্তব্য যা বলার সেটা স্পিকার ওম বিড়লার মাধ্যমে তিনি পাঠিয়ে দিয়েছেন, সেই চিঠিটা হস্তান্তর করেছেন এবং তারেক রহমান মানে বুঝতেই পেরেছেন তার জন্য একটা আলাদা সময় নির্ধারণ করেছিলেন। এবং আমরা ছবিতে দেখলাম তিনি যে বৈঠক করেছেন সেই বৈঠকে তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন, তার বিশেষ করে মেয়ে জাইমা রহমান যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন, তিনিও উপস্থিত ছিলেন এবং মোদির আমন্ত্রণ এবং ঘটনা যে এটা কোন সময় হবে সেটা তো ওরা ঠিক করবেন, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি দেখা যায় যে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ হচ্ছে, আমার ধারণা সেই চুক্তি নবীকরণের সময় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতি জরুরি। ফলে সেই চুক্তি নবীকরণের সময় দুই প্রধানমন্ত্রীর একত্রিত হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না তার আগে কোনো নাটকীয় কিছু ঘটবে কিনা, আমি সেটা বলতে পারছি না। কিন্তু আমার কাছে টেন্টেটিভ একটা রোড ম্যাপ মনে হচ্ছে যে গঙ্গা চুক্তির নবীকরণ যেহেতু 26শে ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তার আগেই কোনো একটা সময় নিশ্চিতভাবে তাদের যদি চুক্তিটা সফলভাবে পুনর্নবীকরণ হয় তাহলে সেই চুক্তি স্বাক্ষর করতে নিশ্চয়ই তিনি আসতে পারেন। এইটা হলো প্রথম কথা আর কি। দ্বিতীয় কথা যে ভারতের তরফ থেকে তো বন্ধুত্ব বাড়ানো হয়েছে, কারণ এটা ভারতের একটা এক ধরনের বলা যেতে পারে, যেহেতু আওয়ামী লীগ নেই ময়দানে, একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে ভালো হোক মন্দ হোক সেটা সরকার তো বটেই, বাংলাদেশের মানুষ নির্বাচন করেছেন, ভারতের ঘোষিত নীতি ছিল যে বা যারা নির্বাচিত হবেন তার সঙ্গেই তারা কাজ করবেন, কাজ করতেই হবে, 4000 কিলোমিটারের উপরে সীমান্ত উপেক্ষা করে তো থাকা যাবে না। ফলে সেই কারণেই সেই যে স্বাভাবিক, এটা হচ্ছে একটা প্র্যাগম্যাটিক বাস্তবসম্মত একটা নীতি, সেটাই ভারত সরকার দেখিয়েছেন এবং করেছেন। আর ফলে এখন আগামী দিনের জন্য অপেক্ষা করে দেখতে হবে। আজকে মন্ত্রিসভার মধ্যে যারা জায়গা পেয়েছেন, স্থান পেয়েছেন, বাংলাদেশের জনগণের ওখান থেকেই কেউ কেউ বলছেন যে ওটা ভারত আমেরিকা তাদের কাছের পছন্দের মানুষ অনেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, আমি চীনের পছন্দের মানুষ স্থান পাননি এমন কথাও শোনা যাচ্ছে আর কি। ফলে যেহেতু এবং বিশেষ করে আমার কাছে মনে হয়েছে, তো আমি নিজে একটা ভারতের মানে পোর্টালে একটা কপি দেখলাম, সেটা হচ্ছে যে ইউনূসের ছায়া রয়েছে এই মন্ত্রিসভার মধ্যে। ফলে ইউনূস গিয়েও তিনি কিন্তু আছেন, এখনো সরকারিভাবে তিনি গেছেন কি না গেছেন এখনো জানি না, কিন্তু তিনি তার যে উপদেষ্টা তিনি নিযুক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, অর্থাৎ ইউনূস সরকার যে কথা ইউনূস নিজে গতকাল করেছেন, তিনি কিভাবে দেখতে চান বিশ্ব দৃষ্টিভঙ্গি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স এর কথা উল্লেখ করেছেন। নেপাল ভুটান সার্বভৌম রাষ্ট্র, কিন্তু 7 সিস্টার্স অ্যাজিভ যেন সেটা একটা সার্বভৌম, এটা ভারতের মধ্যে নয়, এমন ভাবে মন্তব্য করেছেন। এখন এগুলো নিয়ে খলিলুর রহমান এগোবেন কিনা জানি না, সেটা ভবিষ্যৎই বলবে। কিন্তু তার আমি জানি যে তিনি আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি এর আগে ভারতে এসেছিলেন। শোনা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তো একটা ঘনিষ্ঠতাও আছে, ওয়াশিংটন এবং দিল্লি দুজনের সঙ্গেই ঘনিষ্ঠতা আছে। এবং আরো তাৎপর্যপূর্ণ যেটা বলেছি আমি, যে ইউনূসের একটা ছাপ রয়েছে এই কারণেই, ইউনূসের সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি ক্যাবিনেট সচিব হয়েছেন, সেটা নিয়ে বাংলাদেশের প্রভূত বিতর্ক আছে এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি। কেউ কেউ বলছেন, আমার মনে হয় তার মুখ থেকে শোনাটাই ভালো, কেউ কেউ বলছেন যে তিনি হিজবুত তাহরির নামে একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশে যে ইউনিটটা খুলেছিল, এবং তিনি একজন আইডিওলগ, তিনি ওই আদর্শে বিশ্বাস করেন। ফলে এগুলোকে নিয়ে আমার মনে হয়েছে যে তারেক রহমানকে একটা সমঝোতা করে কম্প্রোমাইজ করে একটা ক্যাবিনেট তৈরি করতে হয়েছে, তাতে তিনি যাদেরকে পুরনো লোক যাদেরকে বাদ দিয়ে দিয়েছেন, সব থেকে বড় কথা এখানে হিন্দু সম্প্রদায়ের একজন স্থান পেয়েছেন নিতাই রায় চৌধুরী, আরেকজন বুদ্ধ ধর্মাবলম্বী যিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীপক দেওয়ান, কিন্তু হিন্দু আর কোনো স্থান পাননি। এমনকি তার দলে সবচেয়ে ঘনিষ্ঠতম খুব সোচ্চার ভোকাল গয়েশ্বর, তিনি জায়গা পাননি। নিতাই রায় চৌধুরী কিন্তু গয়েশ্বরের বেআই ঘনিষ্ঠ বেআই আর কি,
গয়েশ্বরের মেয়ে, গয়েশ্বরের মেয়ে নিতাই রায় চৌধুরীর মেয়ের বিয়ে করেছেন গয়েশ্বরের ছেলে। আচ্ছা, তাহলে চাই হোক, তাহলে ওই পরিবার পিছু একজনকে দেওয়ার কোটায় হয়তো বয়স্ক বাদ গেছেন, কিন্তু নিতাই রায় চৌধুরী আমি জানি খুব প্রথিতযশ আইনজীবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একসময় জাতীয় পার্টি করতেন উনি। এবং খুবই মানে আমি জানি যে সজ্জন ব্যক্তি বলেই জানি আর কি, পড়াশোনা করা শিক্ষিত মানুষ। হয়তো সেই কারণে গয়েশ্বরের জায়গায় তাকে নেওয়া হয়েছে। তো গয়েশ্বর দুঃখ পায়, গয়েশ্বরকে ভেবেছিলাম বাকি কয়েকজন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, সেখানেও গয়েশ্বর স্থান পাননি। ফলে এই জায়গাটা খুবই চিন্তার বিষয়। গয়েশ্বর কখনোই খালেদা জিয়ার সময় গয়েশ্বর কখনো স্থান পান নাই। গয়েশ্বর রাগ করে অভিমান করে চলে যাচ্ছিলেন, তা থামানো হয়েছে, তারপরে কখনো স্থান পান নাই। সেটা তো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেরোগেটিভ, এ নিয়ে আমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, করা উচিত নয়। আমি তো অ্যানালিসিস করতে পারি যে কেমন মন্ত্রিসভা হয়েছে বা কেমন হচ্ছে, এইটুকুই আর কি। কিন্তু যেটা মানে এখন দেখা যাক তারেক রহমান ভারতের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা এবং গ্রহণ করছেন কিনা, এবং করলে তিনি কিভাবে, মনে হয়েছে যখন সাক্ষাৎ করেছেন নিশ্চয়ই তিনি ভাবছেন, বিবেচনা করছেন, হয়তো আসতেও পারেন ভারতে আর কি খুবই শিগগিরই, সেরকম একটা ঘটনা ঘটতে পারে। আপনি 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মিডিয়ায়, বিশেষ করে আমাদের মতো পোর্টাল গুলাতে আপনি খুব সক্রিয়, এবং আপনি সম্প্রতি একটা ভারতীয় কাগজে লিখেছেন আপনি এই ইলেকশনের ভোট জালিয়াতির বিষয়ে প্যাটার্ন নিয়ে আপনি লিখেছেন, এটা একটু শেয়ার করবেন? এটা আমার কাছে খুবই অদ্ভুত এবং বিস্ময়কর লেগেছে, এবং যার প্রমাণ আমি বলবো যে আমি যেটা লিখেছি তার কিয়দংশাৎ সকালে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি, আমি বলেছি গণভোট, এখানে 4 লাখের উপর পর মানুষ ভোট দিতে যাননি, এবং যেটা ভোট দিয়েছেন নাটা 2 কোটি, এই সংখ্যাটা যদি যোগ করা যায় তাহলে না ভোট জয়ী হয়েছে। তা না ভোট জয়ী হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুর রচিত সংবিধান পরিবর্তন করতে রাজি নন, এবং সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে বিএনপি আজকে কিন্তু গণভোটের জন্য সেই যে সংবিধান সভা তৈরি হয়েছে, সেই সংবিধান সভায় তারা শপথ নিলেন না। প্রথমে তো জামায়াত ইসলামী হুমকি দিয়েছিল যে ওইটা যদি তারা না করে তারাও শপথ নেবেন না পার্লামেন্টে, কিন্তু শেষ পর্যন্ত শপথ নিয়েছেন, কারণ স্বাভাবিক, কারণ এটা তারা বুঝতে পেরেছেন পরিষদ যেটা তৈরি হয়েছে সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন নাও হতে পারে। ফলে তাদের অনেকটা আমও যাবে সালাও যাবে মতো ঘটনা আর কি। ফলে তার চেয়ে তাড়াতাড়ি শপথটা নিয়ে যাওয়া যাক, এমপি হিসেবে তো ভাতা, মাসিক ভাতা, সিকিউরিটি, সমাজে প্রতিপত্তি, এগুলো তো পাওয়া যাবে আর কি। সেই জন্য দুজনেই, এনসিপি এবং জামায়াত দুজনেই শপথ নিয়েছে, মানে দুটোতেই শপথ নিয়েছে। এবং সংবিধান সভা গঠিত হওয়ার বিপক্ষে তো দেখলাম একজন কেউ হাইকোর্টে রিট করেছেন আর কি। তো বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই নিরপেক্ষ, শাসক দলের পক্ষেই সাধারণত রায় হয়ে থাকে। আমি চাই না ভবিষ্যতে কি রায় হবে, এটা কোনো আগাম ভবিষ্যৎবাণী করছি না। ফলে আপাতত ওই গণপরিষদটা 20 বাও জলে, 20 বাও জলে, বা তোমাদের কথায় 20 বাও পানিতে, আরো ভালো হয়, বাংলাদেশিরা বুঝতে পারবে। তো সেই কারণেই আমার যেটা মনে হয় যে সেটা, আমার এই একটা তথ্য অন্তত বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে আমি বলবো যে সত্য প্রমাণিত হলো আর কি। আর বাকি অনেক কিছু আমি তো অনেক সেই লেখার মধ্যে অনেক উদাহরণ দিয়েছি না, সবই নির্বাচন কমিশনের তথ্য থেকে পাওয়া, মানে কোনো বানিয়ে না। যেখানে হয়তো ভোট হচ্ছে মোট 3.5 লাখ, কিন্তু হ্যাঁ ভোট পড়ছে 7 লাখ, মানে 245% বেশি ভোট পড়ছে। এ তো 2018-কেও হার বানিয়ে দিয়েছে। ফলে আমার দেখে প্রথম মনে হয়েছিল বাংলাদেশেতেই আছে, তার কোনো পরিবর্তন নাই। ওই বিরোধী যতই চিৎকার করুন ফ্রি, ফেয়ার, মুক্ত, অবাধ নির্বাচন হয়েছে, ওগুলো গালগল, কোনো অবাধ টবাধ কিছু না। যাকে জেতানোর তাকে জেতানো হবে, কিভাবে জেতানো হবে সেটা এইভাবে আর। এবং তুমি দেখো একই ঘটনা আমি দেখেছি সিরাজগঞ্জ 1 আসনে, নেত্রকোনা 3, 4, 5 তিনটি আসনের যে ভোট, সবগুলো দেখা যাচ্ছে ভোটারের থেকে বেশি ভোট পড়ছে। অথচ একটা বিচিত্র ব্যাপার, গণভোটে যে ভোট পড়ছে সেই ভোটটা আবার অন্য প্রার্থীদের ভোটের ক্ষেত্রে পড়ছে না, দুটো আবার মিলছে না। এক অদ্ভুত বিষয়। এবং তারপরে আমি দেখলাম যে সকাল 11টায়, আমি সেদিন ঘন্টায় ঘন্টায় নজর রাখছিলাম, ফলে সকাল 11টায় নির্বাচন কমিশনের সচিব তিনি একটা বললেন পার্সেন্টেজের কথা, যে 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%, খুব ভালো, অর্থাৎ প্রায় 2 কোটি। সেই হিসাবে প্রতি মিনিটে 90,000-এর কিছু বেশি ভোট পড়ছে। দুপুর 12টায় বলা হলো 33%, অর্থাৎ এই 1 ঘন্টায় ভোট বেড়ে গেল 18%, 1 ঘন্টায় 18% বাড়লো।
অর্থাৎ 2,28,00,000 কিছু বেশি। দেখা যাবে তুমি যদি সম্পূর্ণ যদি যোগ বিয়োগ যারা অঙ্ক জানে তারা যদি ভাগ করে, তাহলে দেখতে হবে প্রতি মিনিটে 3,81,000 ভোট পড়ছে। অথচ এক একটা ভোট দিতে, সেখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলছে এক একটা ভোট দিতে মিনিমাম দাদা কম করে হলো 2.5 থেকে 3, খুব দ্রুত হলো 2.5 থেকে 3 মিনিট লাগছে একটা ভোট দিতে। তাহলে প্রতি মিনিটে এতগুলো ভোট হচ্ছে কি করে? সেই জন্য এই ভোটগুলো তো সবটাই আর কি মানে কারচুপি ঘটনা আর কি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা দেখেছি বাংলাদেশের, আমি অনেকগুলো নির্বাচন কভার করেছি, তাতে দেখেছি সকালবেলায় প্রথম 11টার মধ্যে যে ভোটটা হয়ে যায়, যেটা কমিটেড ভোটাররা, তারা কিন্তু ভোটটা দিয়ে দেন। এটা মেজর ভোট, কিন্তু পক্ষে বিপক্ষে। যখন আমি 2000, এক্ষেত্রে বলবো একটা জিনিস, এক্ষেত্রে তো গণভোট হয়েছে 60% সামথিং না, কিন্তু 2008 যে নির্বাচনটাকে সবাই মনে করেন নিরপেক্ষ নির্বাচন, মানে বাংলাদেশ সহ গোটা বিশ্ব, টাইম ম্যাগাজিন লিখেছিল, সেখানে ভোট পড়েছিল 87%। অর্থাৎ এই গণভোটে মানুষ হই হই করে ভোট দিতে আসেননি। সেই 2008-এর ভোটটাকে তারা কিন্তু ছাড়াতে পারেননি। 2008-এ যেটাতে শেখ হাসিনা জিতলেন, সুইপ করলেন, যে ভোটটা কেয়ারটেকার সরকারের অধীনে, সেই ভোটে হলো 87%, এখন হলো 60%। এমনিতেই তো বোঝা যাচ্ছে এটা প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার, প্রশ্নবিদ্ধ ব্যাপার। ফলে এইটা নিয়ে, সে কারণে আমার ধারণা ওই গণভোটের ফলে সংবিধান সভা গঠন বিষয়টা, ওটা 20 বাও পানিতে নয়, ওটা এখন বলা থেকে 40 বাও পানিতে আর কি, আমার মান দেখতে পাচ্ছি আর কি। ওটা হবে কিনা কারণ আর কয়েকদিন পর মন্ত্রিসভা গঠন হয়েছে, তারা সকলে কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়বেন, কে মাথা ঘামাবে গণপরিষদ নিয়ে, সেখানে কি হচ্ছে না হচ্ছে। এবং যেটা সকালে শুনলাম, যেটা সালাউদ্দিন সাহেব বলেছে, সেটা হচ্ছে যে আমাদের একটা ফোন আসছে বলে আওয়াজটা কমে যাবে একটু। সালাউদ্দিন সাহেব বলেছে যে আগে তো সংবিধানে এটাকে ঢোকাতে হবে, গণভোটের ব্যবস্থা। এখন অনেকে বলতে পারে যে তিনি তারা আগে কেন বলেন? আগে বলেন যে একটাই কারণে আগে চেয়েছিলেন কোনো রকমের ভোটটা হয়ে যায়, কোনো ঝামেলায় না, তো ভোটটা করিয়ে দিয়েছে, তারা জয়লাভ করেছে। এখন তারা বলছে যে আগে সংবিধানে ওইটাকে ঢোকাতে হবে, তারপরে সংবিধানটা হচ্ছে। এখন এর মধ্যে হাইকোর্টে যে চক্রবাদ চিন্তাটি হবে, তাদের নিশ্চিতভাবে আমি জানি ওটা স্থগিত হয়ে যাবে, আমার অনুমান। তো এখন যাই না, অন্য কিছু ঘটলে আলাদা কথা। আপনার লেখাকে সমর্থন করে ছাত্র নেতাদের একজন বলেছেন, মাহফুজ আজকে বলেছেন, এটা শুধু একটা ভাগ বাটোয়ারার নির্বাচন। না, সেটা তো ভাগ বাটোয়ারা বলতে, ছাত্র নেতা, তিনি কোন দলের ছাত্র নেতা? মাহফুজ যে ইউনুস যাকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছিলেন।